কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে বাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। গত ৩ বছরে হত্যা, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র সহ নানান অপরাধে অন্তত ৭৩১টি মামলা হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। আসামি করা হয়েছে ১৫০০-এরও বেশি রোহিঙ্গা। এর মধ্যে রাতের বেলায় ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কি হচ্ছে তার অনেক কিছুই অজানা থেকে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। ওইদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আপত্তির মুখে গত ২ বছরের প্রচেষ্টায়ও রোহিঙ্গাদেরকে ভাসানচরে নেওয়া সম্ভব না হলেও এখনো রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার ব্যাপারে অটল সরকার এবং ৭ থেকে ১০ দিনের মধ্যেই রোহিঙ্গাদের প্রথম দলকে ভাসানচরে নেওয়া হবে বলে জানানো হচ্ছে। এই লক্ষ্যে রোহিঙ্গা প্রতিনিধি এবং বিভিন্ন দেশি বিদেশি এনজিও প্রতিনিধিদেরও ভাসানচর পরিদর্শন করানো হয়েছে। এবার কি রোহিঙ্গারা ভাসানচরে যাবে এবং এতে এই অনুপ্রবেশের ৩ বছরে বা ৩ বছরেরও বেশি সময় পরে স্থানীয় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, কোন দিকে যাচ্ছে, এই সব নিয়ে আলোচনায় রাজকাহনে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন ৩ জন অতিথি। আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম। স্বাগত জানাচ্ছি আপনাদের ৩ জনকে। আজকে রাজকাহনে যেটি শিরোনাম ঠিক করেছি, রোহিঙ্গারা এবার ভাসানচরে যাবে। আমি জনাব সাইফুল ইসলাম চৌধুরী কলিম আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে আপনাদের এনজিও সহ বিভিন্ন দেশি বিদেশি এনজিও পরিদর্শন করে এসেছে, প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে এসেছে, সন্তুষ্টির কথা জানাচ্ছেন। আমরাও যেটি গণমাধ্যমের চোখে যেটি দেখছি, খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে সেখানে, দেশি বিদেশি গণমাধ্যমে সেরকম কথাটাই বলছে। কিন্তু রোহিঙ্গারা যারা আছেন ওখানে ৩০৬ জন রোহিঙ্গারা আছেন, তারাও ফেরত আসতে চান। প্রতিনিধিরা যারা গিয়েছিলেন তারা ভালো বলেছেন গণমাধ্যমে, কিন্তু ক্যাম্পে এসে আবার নেতিবাচক কথা বলেছেন, যেতে চান না। কেন এই পরিস্থিতিটা, কেন? এবং এবার কি আসলে যখন যাওয়ার কথা বলা হচ্ছে ৭ থেকে ১০ দিনের মধ্যে একটা প্রতিনিধি মানে একটা গ্রুপ যাবে রোহিঙ্গাদের, এবার কি আসলে সত্যিই যাচ্ছে, রোহিঙ্গারা নিয়ে যাওয়া যাচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলতে চাইছেন যে রোহিঙ্গারা আবার ভাসানচরে যাবে কিনা। রোহিঙ্গারা অবশ্যই ভাসানচরে যাবে। তো কক্সবাজার প্রেক্ষিত ইতিমধ্যে আপনার আলোচনায় ওখানে বিভিন্ন রকমের প্রবলেমের কথা তুলে ধরেছেন। কক্সবাজারের মানুষ রোহিঙ্গাদেরকে প্রথম যখন প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, কক্সবাজারের মানুষ স্বাগত জানিয়েছে। যাদের খাবার আছে নিজেদের খাবার না খেয়ে তাদের খাইতে দিয়েছে। কিন্তু পর্যায়ক্রমে পরিস্থিতি, এখানে যদি বলা হচ্ছে ১১ লাখ সামথিং, আসলে এটার সংখ্যা আরো অনেক বেশি। আমরা বলি যে 1.1 to 1.5 মিলিয়ন। সো এটা অনেক বেশি। অন্যদিকে আমরা কিছুদিন আগে একটা টিম, ২২টা এনজিওর একটা টিম, গভর্নমেন্টের প্রতিনিধি সহ ভাসানচর গিয়েছিলাম। ভাসানচর আমাদের খুব উপযুক্ত মনে হয়েছে। কক্সবাজারে যে রোহিঙ্গারা যে অবস্থায় বসবাস করে, একটা রুমে ৮-১০ জন সদস্য, যেখানে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই, ত্রিপল, রোদ হলে অনেক গরম, ঠান্ডা হলে অনেক ঠান্ডা, বৃষ্টি হলে নিচে পানি। ঠিক সেই পরিস্থিতির চেয়ে ভাসানচর অনেক বেশি ভালো অবস্থা। কিন্তু কক্সবাজার অঞ্চলে যে সমস্ত রোহিঙ্গারা বর্তমানে আছে এবং ভাসানচর সম্পর্কে অনেক তথ্য অজানা আছে, তারা কিন্তু ওই তথ্য সম্পর্কে অনেকের সুস্পষ্ট ধারণা নাই। আমরা যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অনেক সময় কথা বলি, যারা দেখেনি ভাসানচর, তারা কিন্তু সঠিক কথা বলতে পারে না, এটা শোনা কথা বলে। সেই শোনা কথা থেকে রোহিঙ্গারা অনেক সময় বিশ্বাস করতে চায় না আসলে সেখানকার পরিস্থিতি আমাদের জন্য উপযুক্ত কিনা। কিন্তু আমি এবং আমাদের টিম যখন ভিজিট করলো, আমরা কক্সবাজার সকল ক্যাম্পে কাজ করি, পালস বাংলাদেশ। এখানকার বাস্তবতার আলোকে আমার মনে হয়েছে সঠিক মেসেজটুকু, অনেক তথ্য ওদের কাছে নাই। ওদের কাছে যদি সঠিক তথ্য তুলে ধরা যায় তাহলে নিশ্চিত ওরা ভাসানচরে যাবে। জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, রোহিঙ্গা প্রতিনিধিরাও গেলেন, তারাও দেখে এসে গণমাধ্যমে বললেন তারা ভালো দেখেছেন, কিন্তু ক্যাম্পে এসে নেতিবাচক প্রচারণা করেছিলেন, সেই খবরটা আমরা দেখেছিলাম। এখন সেটি সম্পর্কেও যদি একটু বলেন। আর এটি একটু জানতে চাই যে ১ লাখ রোহিঙ্গার বসতির সুযোগ আছে যতটুকু আমরা জানি ভাসানচরে, বাকিদের কি হবে? এবং প্রথম দফায় মানে ৭ থেকে ১০ দিনের মধ্যে যাদেরকে নেওয়া হবে, কতজনকে নেওয়া হবে, তার একটা তালিকা হয়েছে কিনা, এই বিষয়গুলো যদি একটু বলেন। ইতিমধ্যে আমরা যখন গিয়েছিলাম সেই সময় ৩২০ জন রোহিঙ্গা ওখানে অবস্থান করতেছিল। তারা কিন্তু সাগর পথে মালয়েশিয়াগামী,
অথবা সাগর পথে অন্য দেশে তারা যাচ্ছিল। কিন্তু তাদের কেস এবং অন্যদেরকে শিফট করা এটা কিন্তু ভিন্ন কেস। তারা কেউ গিলটি ফিল করছে, আমরা কেন যেতে চেয়েছিলাম, আমরা কেন ধরা পড়লাম। আবার তাদের মধ্যে কেউ কেউ মারাও গেছে সাগর পথে, ওই নৌকাতেই অনেক সময় মারা যাওয়ার পর ওখানে ফেলে দিয়েছে, এই কাহিনীটুকু আছে। কিন্তু ওদের সাথে এখন যারা শিফট হবে এদের সাথে বাস্তবতা মিলবে না। অন্যদিক দিয়ে যারা টিম গিয়েছিল, ওই টিম যখন তাদের জায়গায় ফিরে আসছে, ফিরে আসা যে মানুষগুলোর সাথে শেয়ারিং করেছে ওরা কিন্তু অধিকাংশ মানুষের কাছে ওখানকার সঠিক তথ্যগুলো আসলে নাই। না থাকার কারণে অনেকে অজানাবশত ওদেরকে আপনার ভুল তথ্য দিয়ে থাকতে পারে, অজানাবশত তাদের সাথে সঠিক তথ্য নাও দিতে পারে। সে কারণে অনেক সময় তারা মনে করে যে আমি আমাদের টিমের মধ্যে ঢুকে পড়লাম, আমাদের গোত্রের মধ্যে চলে আসলাম। কোনো কারণে যদি আমাদেরকে ওরা ভুল বুঝে তাহলে এই সোসাইটিতে আমাদের অবস্থান কি দাঁড়াবে। হয়তোবা সেই অবস্থান থেকে তারা তাদের সেই বাসাঞ্চল যাওয়ার বিষয় থেকে কোনো কেউ সরে আসতে পারে। কিন্তু যারা ভিজিট করেছে আমার মনে হয় আরো অধিক সংখ্যক লোকজন ভিজিট করানো উচিত, অনেক জার্নালিস্ট টিম ভিজিট করানো উচিত, যারা সঠিক তথ্যগুলো শেয়ার করতে পারবে ওই লোকালয়ে। এবং যারা এনজিও কর্মীরা এই রোহিঙ্গাদের সাথে কাজ করে তারা যদি একটা টিম ওখানে বড় টিম ভিজিট করতে পারে, ফিরে এসে তারা বলবে যে আমরা দেখে আসছি, তোমাদেরকেও আমরা এখানে দেখেছি, তোমরা যদি ওখানে যাও তোমাদের সঠিক বার্তাটা নিশ্চয়ই পৌঁছতে পারবে। ধন্যবাদ সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আবারও আসবো। কতজন প্রথম দফায় যাবে তার কোনো তালিকা হলো কিনা সেটিও একটু জানতে চেয়েছিলাম। আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আপনার কাছ থেকে এটি জানতে চাই, যেটি বলছিলাম যে 1 লাখ লোকের বা তার চেয়ে হয়তো কিছু বেশি রোহিঙ্গাদের বসবাসের সুযোগ থাকছে ভাষাঞ্চলে, বাকিরা তো থেকেই যাচ্ছেন, মানে বাকিদের কি অবস্থা হচ্ছে? তারা কক্সবাজারের স্থানীয় মানুষজনের যে বিরক্তির কথা এখন শুনতে পাচ্ছি, প্রথম দিকে তারা যেভাবে অভ্যর্থনা জানিয়েছিল, তাদের নিজেদের খাবার শেয়ার করেছিল, এখন তাদের সেই মানসিকতা নাই। সেই অবস্থায় কি কোনো রকম প্রভাব পড়বে? মানে বড় একটা অংশ তো থেকেই যাবে নাকি? ডক্টর সাখাওয়াত হোসেন। জি জি, ধন্যবাদ। আমি এই বিষয়টি চিন্তা করছিলাম যে 1 লক্ষ এখানে যেটা ইনফরমেশন আছে যে ভাষান্তরের আমি যে ছবি টবি দেখছি বা যা দেখছি তাতে তো ভালোই মনে হয়। আমি তো একবার ভাবছিলাম যে আমি নিজে গিয়ে ওখানে একটা বসতি করি, বাট ভালো মনে হয় এবং ব্যবস্থাপনাও ভালো মনে হয়। সিকিউরিটি সিস্টেমও যতদূর আমি পড়েছি, আমি নিজে দেখিনি, ভালোই হবে। কোস্ট গার্ড সেখানে আছে, যদিও জায়গাটি ডাকাত জলদস্যু প্রণ ওইসব এলাকা, বাট দেন এখন ব্যাপারটা হলো যে সবকিছুই ঠিক আছে, সবকিছু ভালো আছে, সবকিছুই আছে। আমার কাছেও একটা বড় প্রশ্নটি হচ্ছে যে এই প্রায় 1 লাখ রোহিঙ্গা যারা ওখানে যাবেন, এই 1 লাখ রোহিঙ্গা কি 1 লাখ রোহিঙ্গা পরিবার, না 1 লাখ রোহিঙ্গা ইন হেড কাউন্ট? যদি 1 লাখ পরিবার হয় তাহলে তো একটা বড় সংখ্যায় যাবে, কিন্তু এরা কি ভলান্টিয়ারি যাবে না এদেরকে লিস্ট করে পাঠানো হবে? এই দুটোর মধ্যে কিন্তু প্রচন্ড তফাৎ আছে। এবং সেখানে যদি তারা ভলান্টিয়ারলি না যায়, তাদেরকে যদি লিস্ট করে পাঠানো হয়, তাহলে এটা নিয়ে একটা আন্তর্জাতিক অঙ্গনে কথা উঠবে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমারও। 11 লক্ষ পক্ষান্তরে 12 লক্ষ শিশু সমেত, এই 12 লক্ষ লোককে আমরা তো রিহ্যাবিলিটেট এইভাবে করতে পারছি না। তাহলে এই 1 লক্ষ লোককে যে আমরা নিয়ে যাচ্ছি বিভিন্ন কারণে, সরকারের যথেষ্ট এর মধ্যে 23 বিলিয়ন টাকা খরচ হয়েছে এটাকে তৈরি করতে, এবং একটা সৎ উদ্দেশ্যে আমি বলবো, আমি এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য দেখছি না। Therefore 120টি ক্লাস্টার ভিলেজ করা হয়েছে, সেখানে সাইক্লোন শেল্টার বানানো হয়েছে, ডেফিনেটলি স্কুল কলেজ সবই থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে 1 লক্ষ লোক, তার মানে রয়ে যাবে আরো প্রায় 10 পয়েন্ট সাম যদি বলি আমি অরিজিনাল। তাহলে এই 10 পয়েন্ট সাম লোকজনকে আমরা কোথায় নিয়ে যাব? এক। সেকেন্ড জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে, মুন্সি ফয়েজ সাহেব ভালো বলতে পারবেন, এটা কি এক ধরনের ইন্ডিকেশন দেওয়া হবে মিয়ানমারকে যে উই আর ট্রাইং টু গিভ দেম শেল্টার এবং আমরা অ্যাবজর্ব করার চেষ্টা করছি, দেয়ারফর মিয়ানমার এখন যে অবস্থা আছে সেই অবস্থান থেকে তাদের চিন্তা করার কোনো কারণ থাকবে না? এটাও একটা বড় বিষয় বলে আমি মনে করি। এই মুহূর্তে আপনি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে
1 লক্ষ লোক নিয়ে গিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারছি না। সমস্যা 2 রকমের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা ইন্টারনাল যে সমস্যাগুলো এখন দেখছি আস্তে আস্তে ক্রপ আপ হচ্ছে, আরো হবে, কারণ এটা হচ্ছে সাইকোলজি অফ রিফিউজিস। আপনি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো রিফিউজি ক্যাম্পে দেখবেন এই ধরনের মারামারি, এই ধরনের আনলফুল কাজ এগুলো কিন্তু হয়ে থাকে। আপনি সেটা প্যালেস্টিনিয়ান রিফিউজির মধ্যে দেখেন, সিরিয়ান রিফিউজিদের মধ্যে দেখেন, এট ওয়ান স্টেজ এটা কিন্তু হয়। সেই জায়গাতে আমরা কি এটাকে রিডিউস করতে পারছি কিনা, বা আমরা অন্যরকম কোনো ইন্ডিকেশন দিচ্ছি কিনা? কাজে এগুলো মোটা দাগের কতগুলো প্রশ্ন রয়ে গেছে, ছোট ছোট প্রশ্ন তো অনেকগুলো আসবে। বাট এগেইন আমি যদি বলি সবাইকে যদি আমরা এভাবে একটা রিহেবিলিটেট করতে পারতাম তাহলে হয়তো সবকিছু ভালো হতো, তাহলে কারো আপত্তি থাকতো না। মানে এখন এক গ্রুপ যাবে, এক গ্রুপ যাবে না, যারা যাচ্ছে তারা মনে করতেছে যে তারা মূল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা, অথবা তাদের ভবিষ্যৎ কি হবে। এরা কক্সবাজারে যারা আছে যেভাবে থাকুক, সকালবেলা ঘুমের থেকে উঠে তারা বার্মার দিকে তাকায়, অর মিয়ানমারের দিকে তাকায়, দে ক্যান সি রাখাইন অন দি আদার সাইড। এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার রিফিউজিদের। সেই সমস্ত প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, আবার সেইগুলো প্রশ্নের উত্তর তো আমাদের কাছে মানে অ্যাভেলেবল তথ্যের মধ্যে নেই। নিশ্চয়ই ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, নিরাপত্তার জায়গাটাও নিশ্চয়ই আপনার কাছে বিশেষ করে জানতে চাইবো, কিন্তু আপনি যে প্রশ্নটি রাখলেন আমি মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছ থেকে সেটিই জানতে চাই যে আসলে মিয়ানমারের কাছে কি এরকম বার্তা যাচ্ছে কিনা, যে আশঙ্কার কথা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছিলেন যে মিয়ানমারের এখনই চিন্তার কোনো কারণ নাই, তাদের একটা রোহিঙ্গাদের একটা শেল্টারের ব্যবস্থা হচ্ছে, এরকম কোনো বার্তা কি আসলে যাচ্ছে কিনা? আমি মনে করি যে সেরকম বার্তা যাতে না যায় সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদেরকে বারবার উচ্চারণ করতে হবে যে এটা একটা অস্থায়ী ব্যবস্থা, যেখানে তারা আছে সেখানে খুব খারাপ অবস্থায় আছে, এটা টেনেবল না, এটা অনেকদিন করে ওইভাবে রাখা যায় না তাদেরকে। সুতরাং তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, ওখানে ভিড় কমাতে হবে, যাতে ওখানে যে বিভিন্ন রকমের ক্রাইম ইত্যাদি কথা আমরা বলছি, এগুলো যেহেতু অনেক ভিড় আছে সেখানে নিয়ন্ত্রণ রাখাও কঠিন। সেই নিয়ন্ত্রণটা আর একটু জোরদার করার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থাপনা করতে হবে। তার একটা প্রথম পদক্ষেপ আমি মনে করি এই যে ভাষাঞ্চরে কিছু লোককে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে কখনোই সরকার এরকম বলে নাই যে সবাইকে নিয়ে যাবে, কারণ সেখানে সেরকম পরিবেশ তো নেই, অতগুলো জায়গাও নেই হয়তো। আর তাছাড়া বর্তমানে যে অবকাঠামো তৈরি হয়েছে তাতে 1,01,000 তারা নেবে আপাতত, এইটুকু বুঝি। আমি মনে করি যে ওখান থেকে একটা ভিড় যদি কমে সেটাই একটা, আমি মনে করি যে একটা পজিটিভ একটা বিষয় ঘটবে। এবং তারপরে কক্সবাজারে যে ক্যাম্পগুলো আছে সেখানকার ম্যানেজমেন্টে আর একটু সহজ হবে, এবং এখানেই থেমে থাকবে এটা মনে করি না। আমি মনে করি যে ভবিষ্যতে ওখানে যদি আরো জায়গা থাকে এবং আরো যদি নতুন অবকাঠামো তৈরি করা যায় তাহলে ভাষাঞ্চলে হয়তো আরো লোক নিয়ে যাওয়া হবে। তাছাড়া যেখানে এখন আছে সেখানে অবকাঠামোগুলোকে আরো উন্নত করা যেতে পারে, সেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো উন্নত করা যেতে পারে। সেইগুলোর আমি মনে করি যে এটা একটা প্রথম পদক্ষেপ। সেই জন্য আমাদেরকে খুব নানান রকমের বিষয় কতগুলো সিদ্ধান্ত নিয়ে বসে না থেকে একটু পর্যবেক্ষণ করতে হবে। আর এই কথাটা বারবার সবাইকে স্মরণ করিয়ে দিতেই হবে যে এটার মানেই নয় যে আমরা স্থায়ীভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছি বাংলাদেশে, এটা একেবারেই নয়। এটা হলো যে ব্যবস্থাপনার সুবিধার জন্য আমরা তাদেরকে একখানে বা অন্যখানে রাখছি, কিন্তু আমাদের সব সময়কার লক্ষ্য, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য হলো এই যে জোরপূর্বক যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দেশ থেকে নিগ্রহ করে, অত্যাচার করে, নিপীড়ন করে, বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে তাদের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই কাজটি মিয়ানমারে হতে হবে এবং মিয়ানমার যে যারা আছেন তাদেরকেই করতে হবে, মিয়ানমারের জনগণ এবং মিয়ানমারের সরকারকে করতে হবে। কিন্তু সেখানে বাংলাদেশ এবং আশেপাশের অন্যান্য দেশ, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই মিলে সেই ব্যাপারে সাহায্য করতে পারে। কিন্তু আসল কাজটি তো মিয়ানমারকেই করতে হবে। সেই বার্তাটা যেন আমরা ছেড়ে না দিই, সেই বার্তাটা যেন থাকে, আন্তর্জাতিক চাপটা যেন বজায় থাকে, সেইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং তাহলে আমি মনে করি যে যে উদ্দেশ্যটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা থেকে আমরা বিচ্যুত হব না। লোকে ভুল সেই আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপটা কতটুকু আছে, আশেপাশের দেশগুলোর আসলে কতটুকু আগ্রহ আছে, সেই বিষয়ে প্রশ্নটা তো নিশ্চয়ই করতে চাই। কিন্তু যে ঝুঁকির বিষয়টা আলোচনা আসছিল সেটি একটু আগে জেনে নেই, যে এই যে 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হবে, তার মাধ্যমে কি স্থানীয়দের মধ্যে যে একটা অনিরাপত্তা বোধ আছে, মানে নিরাপত্তার সংকট আছে, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, সামাজিক সংকট তৈরি হয়েছে, তার একটা মানে সেখানে একটা এটি খানিকটা মিনিমাইজ হবে কিনা মুন্সি ফয়েজ আহমেদ?
কিছুটা তো মিনিমাইজ হবে, অন্তত তারা বুঝবে যে স্থানীয় যে আসল অধিবাসী যারা ওখানকার, তারা বুঝবে যে সরকার চেষ্টা করছে জিনিসটাকে আরো নিয়ন্ত্রণে আনতে, এবং যাতে যেসব অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে আর না ঘটে সেটা করবার ব্যাপারে সরকার আরো বেশি সচেষ্ট হচ্ছেন। এইটুকু তো অন্তত একটা বার্তা তাদের কাছে পৌঁছবে। আর তাছাড়া যেটা বললাম আমি, এখান থেকে একটা বড় সংখ্যায় লোক যদি সরে যায়, 1/10 অফ দি পপুলেশন যদি সরে যায়, তাহলে ম্যানেজমেন্ট ডেফিনেটলি এখানকার যে ব্যবস্থাপনা সেটা আর একটু সহজ হবে, আর একটু সহজসাধ্য হবে। সহজ না হলেও সহজসাধ্য হবে। তো সেইটা আমি মনে করি যে সব দিক থেকে যেই ঝুঁকিগুলোর কথা বলছেন সেই ঝুঁকির ব্যাপারে বিশেষ করে স্থানীয়দের যে দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তা কিছুটা হলেও অন্তত এখন তো কমাবে, এবং সরকার যদি সফলভাবে এটা করতে পারে তাহলে নিশ্চয়ই তাদের দুশ্চিন্তা অনেকাংশে কমাতে সাহায্য করবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ মুন্সি ফায়াজ আহমেদ। আবারও আসবো আপনার কাছে, কিন্তু যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং সঠিক সংখ্যাটাও আমরা জানছি না যে 11 লাখ, 12 লাখ নাকি 15 লাখ, সেটিও জানতে পারছি না। তাহলে আসলে কাজটা কিভাবে এগিয়ে নেওয়া যাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত, এটির একটা সঠিক পরিসংখ্যান থাকা উচিত কিনা এটি একটি জানতে চাই। এবং এর মধ্যে বর্তমানে দেশে আমরা যেরকম বিশ্লেষকরা বলছেন বিভিন্ন সময় যে উগ্রবাদী একটি গোষ্ঠী বা ধর্মান্ধ গোষ্ঠী তারা নানান রকম তৎপরতা চালাচ্ছেন, সক্রিয় হচ্ছেন, এই রোহিঙ্গা গোষ্ঠীকে টার্গেট করার কোনো জায়গা সৃষ্টি হচ্ছে কিনা, মানে এরকম কিছু চলছে কিনা ব্রিগেডিয়ার সাখাওয়াত? দেখুন, প্রথমত হচ্ছে যে আমরা তো জানি যে একটা নিবন্ধন হয়েছিল, প্রথম দিকে যারা এসছে নিবন্ধন হয়েছিল, তারপরে আবার কিছু কিছু এসছে, নিশ্চয়ই নিবন্ধন হয়েছে। আমি মনে করি যে নিবন্ধন ডেফিনেটলি হয়েছে। সেটা এখন আপনার হেড কাউন্ট হওয়ার পরে, নিবন্ধন হওয়ার পরে যারা এখন জন্মগ্রহণ করছে বাচ্চারা, তাদেরও নিবন্ধন হয়েছে। আমারটা ডেফিনেটলি, কারণ এখানে শুধু লোকাল এনজিও তো না, বিশ্বের বড় বড় এনজিওরা কাজ করছে, এবং ইউনাইটেড নেশনস যেখানে জড়িত সেখানে একটা নিবন্ধন ডেফিনেটলি হয়েছে। এবং প্রকৃত সংখ্যা হয়তো আমরা জানি প্লাস মাইনাস 100, 150, 200 হতে পারে। আপনি যে বিষয়টি, দ্বিতীয় বিষয়টি যেটা বলেছেন, যে সেটা হচ্ছে যে দেখুন, এখন পর্যন্ত কিন্তু উগ্রবাদ বা আমরা যেটাকে এক্সট্রিম টেরোরিজম বলি বা এক্সট্রিমিজম বলি, যেটাকে ইন্ডিকেশন যেটা আমরা দেই যে 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 যেটাকে আমরা বলি ধর্মীয় উগ্রবাদ যেটা যদি বলা হয়, বা ইসলামোফোবিয়ার কথা যেটা বলা হয়, এখন পর্যন্ত কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে বা রোহিঙ্গাদের ভিতরে এরকম কোনো প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশে যে টুকটাক বা ছোটখাটো এখন আমরা যেগুলো দেখতে ধরা পড়ছে র্যাবের হাতে, তাদের মধ্যে কিন্তু কোনো রোহিঙ্গা রিপ্রেজেন্টেশন এখন মতো আমরা দেখি নাই। তবে তার মানে এই নয় যে ভবিষ্যতে এটা হতে পারে না। হতে পারে। যখনই আমি বললাম যে 3 বছর কেটেছে, আরো 2 বছর যখন কাটবে, তখন এদের ভিতরে এক ধরনের হতাশা গ্রহ করবে। এবং যখন এই হতাশা গ্রহ করে, আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনি দেখবেন যে রিফিউজিদের ভিতরে যখন হতাশা গ্রহ করে, তখন কিন্তু তারা হোস্ট কান্ট্রিকে কেউ ক্ষতি করার মতো অবস্থায় চলে যায়। আপনি স্টাডি করুন যে সিভিল একটা ওয়ার হয়েছিল জর্ডানে, আই থিংক ইন 1968, 67, 68, মুন্সি ফয়াজ সাহেব ভালো বলতে পারবেন। সেখানেও কিন্তু এই রিফিউজিদের এবং লোকালদের মধ্যে মারামারিতে একেবারে একটা সিভিল ওয়ারই হয়েছিল। জি, লেবাননে হয়েছে। হ্যাঁ, লেবাননে হয়েছে। না, আমি ওই সেটাই বললাম আর কি। সেই পর্যায়ে হয়তো আমরা যাবো না। আমাদের এখানে তো লোকালদের সাথে যে ফ্রিকশনটা এখন হচ্ছে, সেই ফ্রিকশন আরো বাড়তে পারে। এবং সেখানে সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে। একটা বিরতিতে যাই ব্রিগেডিয়ার সাখাওয়াত, একটু সেই প্রশ্নটি আসতে চাই যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স এন্ড টেরোরিজমের রিসার্চ বলছে যে ৩,৫০০-এর মতো আরসার যোদ্ধা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রয়েছে। এই বিষয়ে সত্যতা কেমন? এই বিষয়ে কি, মানে এটি তো একটা ভয়ঙ্কর তথ্য যদি সেটি সত্যি হয়ে থাকে, তেমনটি কিনা আপনাদের মূল্যায়ন নিশ্চয়ই জানবে। একটা বিরতির পর ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্রিগেডিয়ার সাখাওয়াত, যে প্রশ্নটি করে গিয়েছিলাম খুব ছোট ছোট করে যদি এই বিষয়গুলো একটু জানতে পারি, আরেকবার একটু প্রশ্নটি বলি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স এন্ড টেরোরিজমের রিসার্চের প্রসঙ্গটি বলছিলাম। ৩,৫০০-এর মতো আরসার সদস্য, আরসা যোদ্ধা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আছে। এই বিষয়ে কি বলবেন? এবং সেটির তথ্য আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা এই বিষয়ে অবগত না। না, কথাটা হচ্ছে যে এই রিসার্চ কারা কোথায় এটা তো আমরা জানি না, হাউ দে হ্যাভ ডান ইট।
মেথোডোলজি কি, একটা রিসার্চ তো আপনি জানেন যে একটা মেথোডোলজি হইতে হবে, একটা স্যাম্পল সার্ভে হইতে হবে। 3000 আরসাই এখানে যদি বসে থাকে, হোয়াট আর দে ডুইং? তাদের কি করার জন্য সেখানে বসে আছে? দে শুড হ্যাভ বিন ইনসাইড। হ্যাঁ, এখন যখন পুরা আরাকান একটা ফ্লেমের উপরে আছে, আপনি জানেন আরাকান আর্মি প্রায় প্রতিনিয়ত অ্যাটাক করছে, এখন অবশ্য সিজফায়ারে আছে। তো সেই জায়গাতে আমি এটাকে খুব একটা ক্রেডেন্স দিচ্ছি না। আমি যেই ক্রেডেন্সটা দিচ্ছি, আর আরসার যদি কথা বলা হয়, তাহলে আরসা যদি থাকে এবং সেটা যদি কম্পোজিশন আপনি দেখেন, এটা কোনো এক্সট্রিমিস্ট ইসলামিস্ট বিষয় নয়। আরসা যদি থাকে, আই উইল ওয়েলকাম দ্যাট দে শুড ফাইট ফর দেয়ার ওন রাইট ইনসাইড মিয়ানমার। কারণ অনেক গোষ্ঠী আছে যারা নিজেরা ফাইট করে নিজেদের জন্য জায়গা করে নিয়েছে। তো আরসা তো সেই অবস্থা তো নাই। তারা অ্যাটাক করেছে অ্যাকর্ডিং টু মিয়ানমার, তারা অ্যাটাক করেছে দা দিয়ে, কুড়াল দিয়ে, খন্তা দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, হ্যাঁ, 150 কিলোমিটার রেডিয়াসের ভিতরে। এগুলো অ্যাবসার্ড কথাবার্তা। থাকলে থাকতে পারে, অর্গানাইজ হবে না আমার বলা যাচ্ছে না, হবে, ডেফিনেটলি অর্গানাইজ হবে, কিন্তু সেটা কি আরসা হবে না অন্য কিছুতে হবে? আর দ্বিতীয় যেটা আমি বলছি, আমাদের যেটা চিন্তার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি, ওই এলাকার সিকিউরিটি, যেই বিষয়ে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমরা একটু হয় উদাসীন, না হয় আমাদের যারা এগুলো দেখভাল করার কথা তারা এখনো বুঝতে পারছে না যে হাউ টু কন্ট্রোল। আমরা এই যে ইয়াবা বলেন, অস্ত্র বলেন, অস্ত্র কোথা থেকে আসে, হাউ ইট কামস, ভিতরে কিভাবে আসে, যে অস্ত্রই হোক। এবং ইয়াবার সাথে তো রোহিঙ্গারা ইনভলভ শুধুমাত্র, তাহলে কি আপনার ইয়াবা এত চালান আছে? আমরা তো দেখলাম যে তৎকালীন ওই সময়কার পুলিশ ওই এলাকার, তারা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। কাজেই এটা তো কলুশনে হচ্ছে। সেই জায়গাগুলোতে যদি আমরা বন্ধ করতে না পারি, আমি আর মোর ওয়ারিড অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি। আই এম নট বদার্ড আরসা গিয়ে মিয়ানমারের ভিতরে যা মারামারি করুক। সেই ইন্টারনাল পরিস্থিতির সম্পর্কে একটু জানতে চাইবো, কিন্তু আরেকটা অভিযোগ আছে যে আরাকান আর্মি বা আরাকান লিবারেশন পার্টির মতো যে গ্রুপগুলো, সশস্ত্র গ্রুপগুলো, তারা আমাদের পাহাড়ি সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র সরবরাহ করছে, বিজিবির ব্যাটালিয়ন সেখানে বাড়ানো হয়েছে। সেই পরিস্থিতিটা কেমন ব্রিগেডিয়ার শাখাওয়াত? দেখুন, এটা ন্যাচারাল, এটাকে আমি উড়িয়ে দেব না। তার কারণ হচ্ছে যে এই ইনসার্জেন্ট গ্রুপটা 14-15টি এখন লার্জেস্ট ইনসার্জেন্ট গ্রুপ আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, 2টি ইনসার্জেন্ট গ্রুপের মিলিটারি একাডেমি আছে, এবং লেটেস্ট হচ্ছে ওয়া ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিলিটারি একাডেমি খুলেছে। তো সেই জায়গাতে তারা শুধু অস্ত্র দিচ্ছে না, তারা ক্যাডেট ট্রেনিং দিচ্ছে। কাজে এই অস্ত্র হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট বিজনেস ইনসার্জেন্টদের অর্থকরীর জন্য। দুটো তাদের বড় বিজনেস, একটা হচ্ছে মাদক আর একটা হচ্ছে ওয়েপন। তো কাজে এই ওয়েপন যে কারোর কাছে তারা বিক্রি করতে তৈরি আছে, সেটা আমাদের হিল ট্র্যাক্টর হোক অথবা স্মাগলারদের কাছে হোক, যারা টাকা দেবে তাদের কাছে বিক্রি করবে, এবং এটাই তাদের অর্থ উপার্জনের। ধন্যবাদ ডক্টর শাখাওয়াত। সেইখানে আমাদের নজরদারির জায়গাটা কতটা, সেইখানে বাড়ানোর জায়গায় নিশ্চয়ই একটা আলোচনা থাকতেই পারে। জনাব সাইফুল ইসলাম চৌধুরী যে ইন্টারনাল সিকিউরিটির কথা ব্রিগেডিয়ার শাখাওয়াত আনছিলেন, সেখানে একটু আমরা যেটা তথ্য পাই যে ভেতরে কি হচ্ছে, ক্যাম্পের ভেতরে কি হচ্ছে, সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীও জানতে পারছে না। সশস্ত্র গ্রুপ আছে ক্যাম্পগুলোর ভেতরে, আসলে তার পরিস্থিতি কেমন? এনজিও কর্মীরাও নাকি যেতে সাহস পান না ভেতরে অনেক জায়গায়, পরিস্থিতিটা কেমন? এখানে অনেক সত্যতা আছে অনেক ইস্যুতে। এনজিও কর্মীরা যখন 9টার পরে ঢুকে, 3টার পরে সব বেরিয়ে আসে। হেলথ পোস্ট যেগুলো আছে কয়েকটা ছাড়া সকল এনজিও কর্মী, এমনকি আর্মির যে সেন্ট্রি থাকে, ওনারাও কিন্তু ওই ভিতরের অংশ থেকে বেরিয়ে আসে ক্যাম্প থেকে। তো তখন জগৎটা তাদের হয়ে যায়, জগৎটা রোহিঙ্গাদের হয়ে যায়। সেক্ষেত্রে অন্য কারো প্রবেশাধিকার নাই। আমরা তারপর দিন যাই, শুক্র শনি অফ থাকে, কিন্তু এক্ষেত্রে তো এলোমেলো আছেই। কক্সবাজারের মানুষ টোটাল 27 লাখ মানুষ আছে টোটাল জেলায়, অর্ধেকের চেয়ে বেশি এখন রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছে। শুধু ক্যাম্পে নয়, যেমন এয়ারপোর্ট এলাকায়, কক্সবাজারের বিভিন্ন জায়গায় প্রায় লাখের উপরে রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কোনো হিসেবের মধ্যে নাই, কোনো তালিকার মধ্যেও নাই, অফ দ্য রেকর্ড। কেউ এদেরকে হোস্ট কমিউনিটিও বলছে না, কেউ রোহিঙ্গাও বলছে না। এটা একটা কৌশলগত থ্রেড। একদিক দিয়ে পর্যটন নগরী, সারা দেশের মানুষজন এখানে আসে, অন্যদিক দিয়ে রোহিঙ্গারা যারা এখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আসে, তারা তো ওখানে অবস্থান করছেই। অন্যদিক দিয়ে আপনার ড্রাগ বা ইয়াবা, স্যার যেটা বললেন, আরেকটা ইস্যু আছে এখানে মানব পাচার।
কক্সবাজার কিন্তু মানব পাচারের একেবারে স্বর্গরাজ্য। এখানে ট্রলারে করে বিদেশে যাচ্ছে, হাজার হাজার মানুষ মাঝে মধ্যে আত্মহতি দেয়, ডুবে মারা যায়। তারপরেও আমরা দেখি যে রোহিঙ্গা বাদেও মার্কেটিংটা এমন হয়েছে, এমনকি নর্থ বেঙ্গলের অনেক লোকজন এই পথে বিভিন্ন দেশে যাওয়া, ট্রলারে যাওয়া শুরু করেছে। এটা আরেকটা সমস্যা। একদিক দিয়ে ট্যুরিজম, অন্যদিক দিয়ে মানব পাচার, অন্যদিক দিয়ে ইয়াবা, এবং 10 থেকে 15-17 লক্ষ বিদেশি মানুষ। তো এটা কিন্তু কক্সবাজারের মানুষ আগে যেভাবে গ্রহণ করেছে, আজকে কিন্তু অনেকে শঙ্কিত। আজকে অনেকে যাদের সচ্ছলতা আছে, তারা কেউ কেউ কক্সবাজারের বাইরে, চিটাগং, ঢাকা ছেলে মেয়েদেরকে শিফট করেছে। এমনকি ফ্যামিলি ঘর ভাড়া দিয়ে ওরা চলে গেছে অন্যত্র। তো এটা কিন্তু থ্রেট বাড়ছে। উখিয়া এবং টেকনাফ 2টা উপজেলা, কক্সবাজার 8টা উপজেলা। উখিয়া টেকনাফ হচ্ছে এখন 1/3 হচ্ছে হোস্ট কমিউনিটি, 2/3 হচ্ছে রোহিঙ্গা কমিউনিটি বর্তমান বাস্তবতায়। তো অন্যদিকে আপনার এই যে জঙ্গি গ্রুপের কথা আসছে বা অন্যান্য বিষয় আসছে, কিন্তু আমরা একেবারে সংখ্যা মুক্ত তা কিন্তু না। কারণ হলো যে জায়গায় ড্রাগ আছে, যে জায়গায় লাখো লাখো আনসিন মানুষ আছে, যে জায়গায় মানব পাচারের মতো কন্টিনিউয়াস ঘটনা ঘটছেই অপ্রতিরোধ্যভাবে, তাহলে সেই জায়গায় আমরা যদি এটা কন্ট্রোল না করতে পারি, নিঃসন্দেহে কক্সবাজারের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে এটা বাড়বে। নিশ্চয়ই একটা বড় ঝুঁকির মুখে কক্সবাজারের মানুষ আছে, যেহেতু তারাই এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, একটু এই যে অস্ত্র আসছে, মাদক আসছে, সীমান্তটা আমরা জানি অপরাধ প্রবণ, 288 কিলোমিটারের বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত খুবই অপরাধ প্রবণ। সেইখানে নজরদারিটা কেমন? আমরা জানি যে যারা এমনিতে মিয়ানমার সীমান্তে গুলি চালায় রোহিঙ্গারা যদি সেখানে প্রবেশ করতে চায়, কিন্তু মাদক যারা চোরাকারবারি তারা খুব সহজে একদম নির্পিদ পর্যন্ত পৌঁছে যেতে পারছে। আমরা দেখেছি সীমান্তে মাইন পুঁতে রাখা হয়েছে। মার্চে একজন মারা গেছে, একজন রোহিঙ্গা। জুলাইতে 2টি তাজা মাইন উদ্ধার করা হয়েছে, এরকম খবর আমরা গণমাধ্যমেও দেখেছি। সেইখানে নিরাপত্তা নিশ্চিতে কি কথা হচ্ছে? এমনকি মিয়ানমারের বাহিনীর সাথে কথা বলবার জন্য, বৈঠক করবার জন্য বারবার বলেও তাদের সাথে বৈঠক করা সম্ভব হয়নি। কি বলবেন আসলে এই নিরাপত্তার জায়গাটা কতটুকু, সীমান্তটা কতটা নিরাপদ করা যাচ্ছে? সীমান্তে নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি করার সুযোগ রয়েছে। একেবারে যে কিছু নাই সেটা বলা যাবে না, যার জন্য মাঝে মাঝে এটা ওটা ধরা পড়ছে, আপনি যেটা বললেন। কিন্তু আরো অনেক কিছু করার আছে। আমার মনে হয় যে বিশেষ করে যারা চোরাকারবারি ইত্যাদি করে, মানব পাচার বলেন, মাদক পাচার বলেন, অস্ত্র পাচার বলেন, অন্যান্য বিভিন্ন জিনিসের যে চোরাকারবারি হচ্ছে এখানে, সেগুলো যারা করে তারা কিন্তু ওই দুর্গম পথ ব্যবহার করার ব্যাপারে অনেক বেশি দক্ষ। আর আমাদের যারা নিরাপত্তা বাহিনীর লোকজন, তারা কিন্তু ওইভাবে তাদের দক্ষতাটা হয়তো তাদের সমান নয়। আর তাছাড়া সংখ্যায়ও তারা তো সবখানে পুরো জায়গাটা তো ছড়িয়ে থাকতে পারে না, বিভিন্ন জায়গায় খালি থাকে। তো সুতরাং সেইগুলোর খবর রেখে এরা পার হয়। এটা এখানে না, সব আমাদের যত বর্ডার আছে, সীমান্ত আছে, সবখানে কিন্তু এই ধরনের কিছু জায়গা আছে যেখান দিয়ে চোরাকারবারিরা কাজ করে। তো এখানেও সেটা আছে। তো কিন্তু সেটা থাকাটা তো অভিপ্রেত নয়। সুতরাং আমাদেরকে সচেষ্ট হতে হবে কিভাবে এটাকে আরো শক্তিশালী করা যায়। সেটা করা সম্ভব আমি মনে করি। অনেকাংশে যত খারাপ হতে পারতো তত খারাপ না, কিন্তু আরো ভালো করবার সুযোগ আছে, সেটা করতে হবে। আর তাছাড়া স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সেটাও একটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয়। যে তারা সরাসরি কোনো সক্রিয় হয়ে ঠেকাতে যাবে না, কিন্তু কোথায় কি ঘটছে সেটা খবর দিতে পারে যারা নিরাপত্তা বাহিনী আছে, তাদেরকে স্থানীয় লোকজনকে এই ব্যাপারে কিছুটা অনুশীলন করা বা ট্রেনিং দেওয়া যেতে পারে। আমার মনে হয় এই ধরনের কিছু কাজ, সচেতনতা বৃদ্ধিমূলক কিছু কাজ করা যেতে পারে। আর তাছাড়া আমাদের অ্যাকচুয়াল যারা বাহিনী আছেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী এবং আধা সশস্ত্র বাহিনী, সবাই কিন্তু তাদের তৎপরতা বৃদ্ধি করতে পারেন। তাদের দক্ষতা বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতির পরে নিশ্চয়ই ফিরছে এই আলোচনায়। থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। বিরতির আগে ব্রিগেডিয়ার শাখাত, আপনি কিছু একটা যোগ করতে চাইছিলেন সীমান্ত নিরাপত্তা ইস্যুতে, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ইস্যুতে। বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তটা খুব ছোট, বাট ওয়ান অফ দি টাফেস্ট আপনার সীমান্ত আমাদের তুলনায়, আমাদের জন্য। বিকজ সেখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো ইনঅ্যাক্সেসিবল, সেখানে যাওয়া যায় না, আপনি হেলিকপ্টার দিয়ে অবজারভেশন করতে পারেন না। সেই সমস্ত জায়গা দিয়ে আপনার যতই আপনি নিরাপত্তা বাহিনী লাগান, তাদের পক্ষে সম্ভব না
যে প্রতি জায়গাতে তারা টহল দিতে পারবে। কাজে ওইসব জায়গা দিয়ে 10-15 জন লোক যদি আসে অস্ত্র নিয়ে এবং তার সাথে আমাদের এই পাড়েরও তো লোকজন জড়িত থাকে, ল এনফোর্সিং এজেন্সির লোকজন জড়িত থাকে। আরেকটি যেটা আমি এই অ্যাড করতে চাই খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে যে মিয়ানমারের যে ল এনফোর্সিং এজেন্সি আছে ইনক্লুডিং দি আর্মি, এই নিচের লেভেলে এদের কিন্তু অর্থকড়ি খুব কম, বেতন টেতন খুবই কম কম্পারেটিভলি। কাজে এদের বেশিরভাগই এক্সটর্শনের উপরে থাকে, যারা এক্সটর্শন করে তাদের কাছ থেকে ফার্দার এক্সটর্শন করে, এবং এইসব আপনার বিজনেসের মধ্যে তাদের যথেষ্ট ভাগ থাকে, ইনক্লুডিং ওয়েপন, যেগুলো স্টাডিতে বলে আর মানে তাদের সহায়তায় এইসব অবৈধ কর্মকাণ্ড অনেকটাই চলে। তাদের সহায়তা ছাড়া এইখানে আসতে চাই। জি, আমি সাইফুল ইসলাম চৌধুরী একটু জানতে চাই যে শুরুর অংশে যেটি আলোচনায় আসছিল যে জনসংখ্যা বাড়ছে, বেশ বড়, বেশ মানে জনসংখ্যা বৃদ্ধির হারটাও বেশ বেশি, সেখানে আমরা আবার দেখছি যে এই করোনা মহামারীর মধ্যে প্রথম 10 মাসে তহবিলও কমেছে, আন্তর্জাতিক যে তহবিল সেটি কমেছে, যতটা চাওয়া হয়েছিল তার মাত্র 54% তহবিল এসেছে। এর প্রভাব কেমন? এমনিতে আমরা জানি যে সেই এলাকার মানুষ দারিদ্র, যাদের জীবন মান খারাপ, কর্মহীন, এর প্রভাবটা এখন কেমন পড়বে? এই প্রভাব তো বাড়ছে হু হু করে। যেমন ধরেন, যে অটো ভাড়া 20 টাকা সেটা এখন 100 টাকা, যেই বাড়ির ভাড়া 10,000 টাকা সেটা গুনতে হচ্ছে 30,000 টাকা। এটা একটা কঠিন প্রভাব স্থানীয় মানুষের উপরে। দ্বিতীয় কথা হলো যে বাজার। আমার তখন একজন লেবার লাগে, আমি সস্তায় রোহিঙ্গাকে ব্যবহার করি 200 টাকা, 300 টাকা, 500 টাকা। তখন স্থানীয় যে জনগোষ্ঠী, দরিদ্র মানুষ, সে কিন্তু চাকরি হারা, সে কিন্তু কাজও পাচ্ছে না, ওদিক দিয়ে কিন্তু সে বঞ্চিত। রকমারি প্রবলেম। ইতিমধ্যে আবার হোটেল মোটেল জোনে কোভিডের আগে সেক্স ট্রেডটা বেড়ে গেছে। অনেক লোকজন কৌশলে, আমাদের অনেক দুষ্ট মানুষ ওদেরকে মিসগাইড করে, কেউ বিয়ের প্রলোভন দেখিয়ে, কেউ বিদেশে যাবে প্রলোভন দেখিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসছে। এটা আরেকটা সমস্যা। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে একজন 2টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে, বলে যে তোমাকে বিয়ে করবে, সেও ইজিলি গ্রহণ করে, কারণ হলে তাকে সার্ভাইভ করতে হবে। সে মনে করে যে এটা একটা আমার জন্য সুযোগ, তখন রোহিঙ্গা রাজি হয়ে যায়। আবার আমাদের এখানে যারা আছে, সে 2 মাস, 3 মাস, 5 মাস বিয়ে করে, পরে আবার ছেড়ে দিয়ে চলে আসে। এইটাও আরেকটা সমস্যা। ভায়োলেন্সের ঘটনা কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে। কক্সবাজারের মানুষ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এখন। একদিক দিয়ে ভায়োলেন্স, অন্যদিক দিয়ে মানব পাচার, ইয়াবা, অন্যদিক দিয়ে আরেকটা বিষয়, পৃথিবীতে 3টা গ্লোবাল ফান্ড কাজ করে। একটা হচ্ছে HIV/AIDS, একটা হচ্ছে আপনার ম্যালেরিয়া, আর একটা হচ্ছে টিউবারকুলোসিস। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 3টা গ্লোবাল ফান্ড কক্সবাজারে কাজ করে। এটা আরেকটা থ্রেট আমি মনে করি কক্সবাজারের মানুষের জন্য, কারণ এটা একটা ঝুঁকি। আর মেডিসিনের দোকান যদি আপনি খুঁজেন, হাজার হাজার দোকান আছে, কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে মেডিসিন। এটা আরেকটা ঝুঁকি। এত ঝুঁকি সামলাচ্ছে কক্সবাজারের মানুষ, আর কয়দিন পরে কি ঘটবে এটা গড নোস। অন্যদিক দিয়ে গভর্নমেন্টের বেশ কিছু মেগা প্রজেক্ট হচ্ছে, সেই মেগা প্রজেক্টে এখানে স্কিল মানুষ না পেলে সেখানে আবার বাইরে থেকে এসে ওটা ফিল আপ হবে, তাহলে এই মানুষগুলো আবার ওখান থেকে উচ্ছেদ হচ্ছে, নানা রকমের সমস্যায় জর্জরিত। স্পষ্ট এই সবকিছুর সমাধান হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন। মুন্সি ফয়েজ আহমেদ, সেখানে আসলে কি হচ্ছে? আপনি বলছিলেন যে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কথা, সেই জায়গাটার অগ্রগতিটা সম্পর্কেও একটু জানতে চাই, কারণ আমরা দেখলাম যে জাতিসংঘের এবারের যে 4র্থবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে প্রস্তাব গৃহীত হলো এবং সেখানে বিপুল ভোটে গৃহীত হলো। কিন্তু আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি, যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, চীন, সেই দেশটি এবারও বিরোধিতা করলো, সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দিল। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, যেই দেশটি বলে যে প্রতিবেশীর স্বার্থ সবার আগে, বাংলাদেশের স্বার্থ মানে সবচেয়ে আগে বাংলাদেশের স্বার্থ, সেই দেশটিও ভোটদানে বিরত থাকলো আগের বারের মতোই। অগ্রগতিটা কি হলো আন্তর্জাতিক চাপে? অগ্রগতি যে খুব হয়েছে এই গত 1 বছরে তা বলা যাবে না, কারণ কোভিড এর কারণে অনেক কিছু পিছিয়ে গেছে। একটা জিনিস কি, একটা সমস্যা যখন অনেকদিন চলতে থাকে তখন সেটা থেকে মানুষের দৃষ্টি নতুন নতুন অন্য সমস্যার দিকে চলে যায়। এটাই খুব স্বাভাবিক, এটা প্রতিনিয়ত এরকম ঘটে। সেই জন্য আমরা যদি মানুষের দৃষ্টিটা এখানে ধরে রাখতে পারি, সেটাই একটা সাফল্য। সেই দিক থেকে আমি মনে করবো যে ঠিক আমরা নিজেদেরকে ব্যর্থ না বলে
বলবো যে আরো কিছু অগ্রগতি হয়তো আমরা তেমন কিছু করতে পারি নাই, সেইটা আমি বলার চেষ্টা করব। এই যে আপনি জাতিসংঘের যে ইয়ের কথা বললেন, প্রস্তাবের কথা বললেন, সেই প্রস্তাবটা গুরুত্বপূর্ণ। ওই দৃষ্টি নিবদ্ধ রাখার জন্য, সবার আগ্রহ ধরে রাখার জন্য এই প্রস্তাবটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এই প্রস্তাবে নতুন কিছু খুব একটা অগ্রগতি তেমন কিছু নেই, তবে একটা জিনিস কি এটা বুঝতে হবে যে এইসব প্রস্তাবে যারা ভোট দেন যেভাবে, এই প্রস্তাব কিন্তু এই 4 বছর না, অ্যাকচুয়ালি আগের থেকেই, বহু আগের থেকেই রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আগের থেকেই সাধারণ পরিষদে হয়ে আসছে। এবং সেখানে এমন এক সময় ছিল 17 সালের আগে বাংলাদেশও এখানে ভোটদানে বিরত থেকেছে। এগুলো ট্যাকটিক্যাল বিষয় আর কি, যে আমরা কখন কোন বিষয়ে ভোট দিব, ভোটদানে বিরত থাকবো ইত্যাদি। কিন্তু এখন একেবারে আমাদের ঘাড়ের উপরে, তো সুতরাং আমাদেরকে তো ওটার পক্ষে ভোট দিতে হবে এবং আমরা চাই যে সবাই যাতে ওটার পক্ষে ভোট দেয়। তো কিন্তু সবাইকে তো আর আমরা সাথে সবসময় নিতে পারছি না। এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, যে যারা এখনো আমাদেরকে পুরোপুরি সমর্থন, আমাদেরকে যেভাবে আমরা তাদেরকে চাচ্ছি এগিয়ে আসার, সেটা করাতে পারছি না বা তারা করছেন না, সেখানে আমাদের প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে। বোঝাতে হবে যে এই সমস্যার সমাধান করতে পারলে, এই লোকগুলোর মানবাধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে যদি প্রত্যাবাসিত করা যায়, পুনর্বাসিত করা যায় তাদের সমস্ত অধিকার সহ তাদের আগের জায়গায়, তাহলে সেইটা সবার জন্যই মঙ্গলকর, এই সব দেশের জন্য, চীন, ভারত, জাপান। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ। ব্রিগেডিয়ার সাখাওয়াত, একদম ছোট করে যদি বলেন আপনি কি মনে করেন অগ্রগতি হচ্ছে? কিছুটা অগ্রগতি হয়েছে, মানে ইন্টারন্যাশনালাইজ তো কিছুটা হয়েছে, করে হয় নাই তা বলবো না। তবে মুন্সি ফয়েজ যেটা বললেন এটা হয়তো আমরা আশা করি যে আরো বেশি হওয়ার কথা। কিন্তু যেটা আমরা মনে রাখতে হবে আমাদেরকে, যে আপনার একটা জিও স্ট্র্যাটেজি বলে একটা কথা আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন বলে একটা কথা আছে, জিওগ্রাফিক্যাল ওয়েটেজ বলে একটা কথা আছে। তো এখন আমাদেরকে ওটাও লক্ষ্য রাখতে হবে যে এখন যে চেঞ্জেস গুলো আমরা দেখছি, জিও স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ বঙ্গোপসাগর এবং প্যাসিফিক ইন্ডিয়ান ওশান এলাকাতে, হিমালয়ান রেঞ্জে, এখানে আপনাকে মনে রাখতে হবে যে কার কোথায় বেশি গুরুত্ব। আপনি কি মনে করেন যে ভারতের চাপে মিয়ানমার নুয়ে পড়বে? আই ডোন্ট থিঙ্ক সো। চায়না চাপ দিবে? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ চায়নার প্রচুর স্বার্থ সেখানে জড়িত আছে। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ এগ্রেসিভ উইল বিকাম ইন আওয়ার ডিপ্লোমেসি ফার্দার। আর তা যদি না হয় তাহলে সেই সমীকরণটা বড্ড কঠিন সেটি বাস্তবায়ন করা। অনেক ধন্যবাদ। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ব্রিগেডিয়ার সাখাওয়াত, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ এবং জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আপনাদের তিনজনকে শেষ করছি আজকে।